হ্যালো বন্ধুরা, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ভলিবলে এবার সিনিয়র নকআউট স্টেট চ্যাম্পিয়নশিপে পোর্ট ট্রাস্টকে হারিয়ে এবারের নতুন চ্যাম্পিয়ন নেতাজি সংঘ। ভলিবল থেকে ক্যারাটে ও ম্যারাথন এর সঙ্গেই ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো ৭৪তম সিনিয়র নকআউট ভলিবল চ্যাম্পিয়নশিপ। রবিবার সন্ধ্যায় ভদ্রেশ্বরের ভবানী সংঘের মাঠে পুরুষদের এই ফাইনাল ম্যাচ ঘিরে দেখা গেল টানটান রুদ্ধশ্বাস লড়াই। শুধু তাই নয়, পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে ফাইনাল সেটে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নেতাজি সংঘ। ফাইনালে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পোর্টকে হারিয়ে প্রথমবার নকআউট খেতাব জিতল নেতাজি সংঘ। তাই তীরে এসেও নোঙর ফেলতে পারলেন না নাবিকরা। ম্যাচে এতটাই উত্তেজনা দেখা গেল যে ফাইনাল সেটে 1 পয়েন্টের জন্য লাইন আম্পায়ারকে ঘিরে প্রতিবাদ করতেও দেখা গেল দুই দলের খেলোয়াড়দের। প্রথমবার নকআউট জিতে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন পোর্ট দলের কোচ প্রসেনজিৎ চ্যাটার্জি। আমার কোনো কৃতিত্ব নেই, যা খেলে যা প্লেয়াররা খেলেছে, আমি শুধু সাপোর্ট দিয়েছি। আমার কোচিংয়ে প্রথমবার ফাইনাল খেললাম এবং চ্যাম্পিয়ন হলাম, তার জন্য আমি গ্রেটফুল আমার প্লেয়ারদের জন্য। ফাইনাল শেষ হতেই কোচকে পাঁজা কোলা করে কোলে তুলে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন নেতাজি সংঘের খেলোয়াড়রা। নেতাজি সংঘের হয়ে ট্রফি জিতে কী বলছেন দলের দুই খেলোয়াড় অভিজিৎ তালুকদার ও চন্দন কাঁড়ার। খুবই ভালো লাগছে, প্রথমবার হলাম। খুবই ভালো, আমি এর আগে হয়েছি চেতলা যখন খেলতাম তখনও হয়েছে, কিন্তু নেতাজি ক্লাবে প্রথম হলো। খুব আনন্দ হচ্ছে, আমরা খুব আনন্দ পেয়েছি। আমরা হারা ম্যাচ একদম আমরা সবাই ভালো খেলে জিতেছি হারা ম্যাচটা। কখন ভাবলেন যে ও বললো হারা ম্যাচ জিতেছি, কখন ভাবলেন যে ম্যাচটা? যখন আমরা ফিফথ সেটে যখন কোর্ট চেঞ্জ হয়ে গেল তখন আমরা ভাবলাম যে হেরেই যাবো প্রায়, কিন্তু আমাদের সব টিমের আমাদের ফিফথ সেট হচ্ছে কোর্ট ফেভারে গেম হয়। কিন্তু আমরা টসে হেরে গিয়ে ওরা জিতেছিল, ওরা রিসিভিং নেবে আর আমরা নিয়েছি টেকনিকের গোল। তো ঘুরে আমরা ভেবেই গেছিলাম যে হেরে যাবো। 10 যখন ওরা লিড করছিল তখন আমরা ঘুরিয়ে আবার সব টিমের সব প্লেয়াররা আছে সব রিপোর্ট দিয়ে আমরা আবার আমরা খুব আনন্দিত হচ্ছি। ভদ্রেশ্বরের তেলিনীপাড়ায় সিনিয়র নকআউটের নতুন সূর্যোদয়। এবার মেয়েদের নকআউট নিয়ে ভাবনা শুরু। সুগত মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। শীতের সকালে আরও একটা ম্যারাথন দেখল কলকাতা, জিএসটি ম্যারাথন। এই প্রথমবার এই জিএসটি ম্যারাথনের আয়োজন করেছিল সেন্ট্রাল এক্সাইজ ক্লাব। সেন্ট্রাল এক্সাইজের এই ম্যারাথন দৌড় ঘিরে মানুষের মধ্যে দেখা গেল প্রবল উন্মাদনা। অংশ নিয়েছিলেন প্রায় ১৫০০-এর মতো প্রতিযোগী। আর জিএসটি ম্যারাথনের উদ্যোক্তা তারা কি বলছেন, তারা কতটা খুশি এই ম্যারাথন প্রথমবার সুসম্পন্ন হওয়ার পর, তারা কিভাবে দেখছেন এই ম্যারাথনটিকে? খেলার সঙ্গে আমি একটা কম্পেয়ার করতে পারি। একটা ডার্বির আগের উত্তেজনা, 7 দিন আগের 10 দিন আগে ডার্বি মনের মধ্যে একটা কিছু চলা, এবং ডার্বিটা যদি অবভিয়াসলি পজিটিভ রেজাল্ট হয় তারপরে যে একটা শান্ত ভাব এই মুহূর্তে আমার সেটা লাগছে। এই যে পুরো যে অনুষ্ঠানটা এত অসাধারণভাবে হয়ে গেল, এটার সমস্ত প্রশংসা এবং সমস্ত যে সাফল্যের ভাগিদার কিন্তু আমরা সবাই যারা এই ক্লাব এবং আমার ডিপার্টমেন্ট অ্যালং উইথ দ্য আমাদের ফিজিক্যাল হায়ার অফিসিয়ালস এবং সাধারণ আমাদের কর্মচারী যারা এই এতে যোগদান করেছে। চন্দননগর চলন্তিকা ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোয় সেরাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রবিবার হাজির হয়েছিলেন হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দলের প্রশিক্ষক ও বাগানের প্রাণভোমরা জোস রামিরেজ ব্যারেটো। ছিলেন দলের সহসভাপতি সুব্রত মুখোপাধ্যায়, সচিব নিখিল শাহ, সহসচিব আশিস মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ব্যারেটোরা। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দল নিয়ে কি বলছেন শীর্ষকর্তারা? বিদেশি ফুটবলার বাছা নিয়ে কী ভাবনা হাওড়া হুগলি দলের কর্তাদের? ব্রাজিলীয় পাওলো সিজনের সঙ্গে চুক্তি হলেও বাকি বিদেশি এখনও চূড়ান্ত হয়নি, এমনটাই দাবি হাওড়া হুগলি ওয়ারিয়ার্স দলের কর্তাদের।
অ্যাপ্রোচ বা রিকোয়েস্ট অনেকজন থেকেই পেয়েছি, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে ব্যারাটো আছে তো উনার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়ার মধ্যেই এখন অব্দি পাউলো সিজার ব্রাজিলিয়ান ওই মিট আপ করতে পেরেছে। এর মধ্যে আমাদের কাছে আরো 5-6 জনের লিস্ট আছে, তাদেরকে ব্যারাটো বা আমরা ম্যানেজমেন্ট স্টাডি করছি। মানে কমার্শিয়াল টার্মসও একটা থাকে, তারপরে নিয়ে আসা ভিসা একটা, মাল্টিপল ডকুমেন্টেশনের একটা ফ্যাক্টর থাকে। সবকিছু ওয়ার্কআউট করে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের আরো 2 জন ফাইনাল। একটা বিএসএল একটা সিস্টেম করেছে যে 2 জন ফরেনার খেলাতে হবে, আন্ডার-19 খেলাতে হবে, স্টেটের 6 জনকে খেলাতে হবে। এই পদ্ধতিতে ওরা একটা সিস্টেমের ভেতরে আছে। আমরা 25 জন মিনিমাম এক প্লেয়ারের একটা লিস্ট তৈরি করেছি, মানে আমরা নিয়েছি অলরেডি 25 জনকে। তার মধ্যে সবাই আছে, হাওড়া মানে কলকাতা থেকেও অনেকে আছে, ইন্ডিয়ান প্লেয়ারও আছে, যারা ইন্ডিয়ান অলরেডি খেলেছে বা খেলছে সেরকম প্লেয়ারও আছে, আর ব্রাজিলিয়ানও আছে। তো আমরা মানে এই যে খেলাটা খেলবো, আমাদের টিম যে খেলবে, যেহেতু আমাদের সঙ্গে ব্যারেটও আছে, অলরেডি একটা প্রচার আমরা পাবোই। আমাদের প্রচার মানে হচ্ছে যারা খেলা দেখতে আসবে ব্যারেটোকেও দেখতে আসবে সঙ্গে, কারণ ব্যারেটোর একটা মাইলেজ আছে। তো আশা করছি যে অনেক লোকজন হবে, দর্শক অনেক হবে। এবং শুধু তাই না, আমরা যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবো ডিস্ট্রিক্টের বাইরে, মানে আমাদের হাওড়া হুগলির বাইরে যে সমস্ত অ্যাওয়ে ম্যাচগুলো খেলবো, সেখানেও ব্যারেটের জন্য আমাদের দর্শক অনেক আসবে। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়, দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ফুটবলের সমস্ত খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ভারতবর্ষের ফুটবলকে বাঁচাতে পারে সব ক্লাবগুলোই, এমনটাই দাবি মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তের। সোমবার দেবাশিসবাবু ক্লাব তাঁবুতে বসে জানালেন যে যেভাবে ভারতীয় ফুটবল চলছে তাতে প্রতিটি ক্লাবই যথেষ্ট ব্যথিত, কিন্তু ফেডারেশন যেভাবে চলছে তাতে বেশ অসন্তুষ্টই বাগান সভাপতি। আসলে ইগোর লড়াই ছেড়ে সকলকে বেরিয়ে আসতে হবে, তাহলেই বাঁচতে পারে ভারতীয় ফুটবল, এমনটাই মনে করছেন দেবাশিস দত্ত। মানে ক্লাবগুলো টাকা লাগায়, ক্লাবগুলোর কিসে আছে, আমাদের আলোচনায় ডাকা হয়, আলোচনায় আমরা যা বলি সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়, বছরের পর বছর ধরে বলে এসেছি, কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। কারণ আমাদের তো ভোট দেওয়ার রাইটই নেই, আমাদের তো ওখানে চালানোর কোনো রাইট নেই। রাইটটা কারা? যারা ওইখানে চেয়ারে বসে আছে, দেখবে নিজের রাজ্যে লিগ করে না, কোনো ফুটবলের প্রসার কতটা কি করেছে আমাকে লিস্ট দিতে বলবে। তারা নিজেদের রাজ্যে কিছু করে না, তারা ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। এবং যারা চালাচ্ছে তারা এবং বিরোধীরা সব এক, কথায় কথায় কোর্টে চলে যায়, কোর্টে গিয়ে হবেটা কি? তো অ্যাকচুয়াল ইনভেস্টার কারা? অ্যাকচুয়ালি যারা ক্লাবগুলো চালাচ্ছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে বলা যে তোমরা এগিয়ে কিভাবে করবো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের নামতে আসতে ডাকা হয় মিটিংয়ে, কোনো ইমপ্লিমেন্টেশনই হয় না। এবার যে গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় গভর্নমেন্ট নিশ্চয়ই, গভর্নমেন্ট তো আর কন্টিনিউয়াস চালাবে না, হয়তো এবছরের জন্য একটা কিছু ইন্টারিম ব্যবস্থা করবে, কিন্তু এআইএফএফ কিভাবে এগোবে সেগুলোকে, ক্লাবগুলোকে যতক্ষণ না জড়াতে পারবে ততক্ষণ, ক্লাবরা যতক্ষণ না প্রশাসনের মধ্যে মাথা দেবে ততক্ষণ ভারতবর্ষের ফুটবল এগোবে না। ইগো কিসের? ভারতবর্ষের ফুটবলে ইগো কিসের? কোনো একটা ইগোতে কি ভারতবর্ষের ফুটবল চলবে নাকি? ভারতবর্ষ একটা এত বড় দেশ, সেখানে একটা ইগোতে আজকে ভারতবর্ষের ফুটবলের রেজাল্টটা কি হলো? যে মনমান প্লেয়ার নিল না বলে, কিসের ইগো? এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়, দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।